বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আগস্টের শেষে আবারও বন্যার আভাস, বন্যা কবলিত মানুষের দুশ্চিন্তা। ভিসার মেয়াদ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। সমস্যা সমাধানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কাজ চলছে। সমালোচনার মুখে সিদ্ধান্ত পাল্টালো যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ, কার্যক্রমগত নীতিমালায় পরিবর্তন। আমিরাত সফরে ইসরায়েলের গোয়েন্দা প্রধান, নিরাপত্তার সহযোগিতার সম্ভাবনা এবং আঞ্চলিক উন্নয়ন ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা। চীন যুক্তরাষ্ট্রের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট দ্বিগুণ হচ্ছে। 4 সেপ্টেম্বর থেকে সান ফ্রান্সিসকো সাংহাইগামী 4টি ফ্লাইট চলাচল করবে। ধর্মঘটের জেরে জর্ডানের শিক্ষকদের ট্রেড ইউনিয়নের ওপর সরকারের দমন পীড়ন, গ্রেফতার 1000। ট্রুডোর মন্ত্রিসভায় কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর পাশাপাশি উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব। এবং অনূর্ধ্ব 19 দলে দ্বিতীয় দিনের পরীক্ষায় ইফতেখার হোসেন ইফতি করোনা পজিটিভ, রয়েছেন আইসোলেশনে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বন্যা কবলিত এলাকাগুলোতে আবারও আগস্টের শেষে বন্যার আভাস পাওয়া যাচ্ছে। এমন আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে করে বন্যা কবলিত মানুষের কপালে নতুন করে দুশ্চিন্তার ছাপ পড়েছে। বন্যার্তরা বলছেন সরকারের দেওয়া ত্রাণ সহায়তায় জীবন চলে না। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের 5টি নদীর 5 পয়েন্টে আবারও পানি বেড়েছে। এই মুহূর্তে সেখানকার পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। গত কয়েকদিনে দেশের প্রায় সব নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছিল, কিন্তু হঠাৎ করেই গুড় নদীর সিংড়া পয়েন্টের পানি এখন বিপদসীমার 8 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টে 1 সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর এলাসিন পয়েন্টে 12 এবং পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টের পানি বিপদসীমার 6 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 10 দিন ধরে এসব নদ নদীর পানি বাড়বে, এমন পূর্বাভাস জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশে কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। বাড়ছে নদী খাল বিলের পানি। দেশের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হলেও কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টি হয়েছে। এ সময় এমন বৃষ্টিপাত বন্যা পরিস্থিতিকে আরও জটিল করছে। বন্যা কবলিত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আশ্রয়কেন্দ্রগুলোকে গুটিয়ে না ফেলে আবারও প্রস্তুত করার জন্য বলছে সরকার। শুধু তাই নয়, যেসব বাঁধ ভেঙে গেছে নতুন করে পানি বাড়ার আগেই যদি তা মেরামত করা সম্ভব হয়, জরুরি ভিত্তিতে সেসব বাঁধ নির্মাণেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যার্ত এলাকায় বসবাসরত মানুষের জানমাল রক্ষায় যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় পুনর্বাসনের কাজে নেমে পড়ার জন্য বলা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় সবকিছু আগে থেকে প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। দেশে দ্বিতীয় ধাপের বন্যায় ধান, সবজি, ভুট্টা সহ 14টি ফসলে প্রায় 1.5 লাখ হেক্টর জমি প্লাবিত হয়েছে। এর বাইরেও প্রায় 9,485 হেক্টর জমির আমন বীজতলা নষ্ট হয়েছে। বন্যায় এ পর্যন্ত 120 কোটি টাকার অবকাঠামো ও আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 7,000 শিক্ষা প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন বলেছেন, করোনার কারণে বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। করোনা সংকট কিছুটা কেটে যাওয়ায় আটকা পড়া প্রবাসীরা ফিরতে শুরু করেছেন। তবে কয়েকটি দেশ নতুন নতুন আইন জারি করে কিছুটা সমস্যা করছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন আইন করেছেন, শুধু ভিসার মেয়াদ থাকলেই প্রবাসীরা ফিরে যেতে পারবেন না। এজন্য প্রয়োজন হবে কফিলের গ্রিন সিগন্যাল। নতুন এই আইনের কারণে কিছু প্রবাসীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভিসার মেয়াদ থাকার পরও তারা সে দেশে ফিরে যেতে পারছেন না। তবে এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ চলছে। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, প্রবাসীদের অবস্থা এত খারাপ থাকবে না। ভিসার মেয়াদ নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই। বিনা খরচে ভিসা অটোমেটিক রিনিউ হবে। ডেমোক্রেটিক সহ বিভিন্ন বিরোধী দলের সমালোচনার মুখে অবশেষে কার্যক্রমগত নীতিমালার পরিবর্তন আনার সিদ্ধান্ত স্থগিত করল যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ। নতুন এই নীতিমালার বিরুদ্ধে যখন কংগ্রেসে শুনানি হতে যাচ্ছে এবং অন্তত 20টি অঙ্গরাজ্য ডাক বিভাগের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে, তখনই এ ঘোষণা দিলেন পোস্টমাস্টার জেনারেল লুই ডিজয়। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক কর্মদিবসে নির্বাচন হওয়ার কারণে অনেক মানুষ চাকরি হারাবার ভয়ে সশরীরে গিয়ে ভোট দিতে পারেন না। কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারো কারো ভোট দিতে সমস্যা হয়। এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সেদেশে ডাকযোগে ব্যালট পাঠানোর সুযোগ রয়েছে। এবছর করোনা সংকটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এক্সিওস সার্ভে মানকির চালানো এক জরিপে দেখা গেছে 3/4 রিপাবলিকান সশরীরে আর 50% ডেমোক্র্যাট মেল ইন পদ্ধতিতে ভোট দিতে চান। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মেল ইন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করেছেন। ডাক বিভাগ বিশাল সংখ্যায় পোস্টাল ব্যালট সামলাতে পারবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করে আসছেন তিনি। সম্প্রতি ডাক বিভাগের বরাদ্দ কাটছাঁটও করছেন তিনি। ডাক বিভাগের প্রধান ডিজয় ট্রাম্পেরই সমর্থনে শিবিরের একজন অর্থদাতাও তিনি। ডিজয়ের নেতৃত্বে ডাক বিভাগের নতুন যে নীতিমালা প্রণয়নের কথা ভাবা হয়েছিল তার মধ্যে রয়েছে সব মেইল বক্স সরিয়ে নেওয়া, ডেলিভারি দেওয়ার সময় কমিয়ে আনা এবং শর্ট ইন মেশিন বন্ধ করে দেয়া। ডেমোক্র্যাটরা আশঙ্কা জানায় এর মধ্য দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। এমন অবস্থায় প্রতিনিধি পরিষদে জবানবন্দি দিতে ডিজয়কে তলব করেন স্পিকার ন্যান্সি পেলোসি। ডাক বিভাগের পরিবর্তনগুলো থামিয়ে দিতে ভোটাভুটিরও আয়োজন করা হয়। নতুন নীতিমালা প্রণয়নের যে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, এখন তিনি বলছেন পোস্ট অফিসের কর্মঘণ্টা কমানো হবে না, মেইল বক্স ও শর্টিং মেশিনও সরানো হবে না। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ইসরায়েলের সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠতা জোরদার করা অব্যাহত রেখেছে সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণার মাত্র কয়েকদিনের মাথায় উচ্চ পর্যায়ের সফর বিনিময় শুরু হয়েছে। এরই মধ্যে নিরাপত্তা ইস্যু পর্যালোচনায় আমিরাত সফর করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইওসি কোহেন। আর প্রথমবারের মতো আমিরাতি একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নিরাপত্তা সহযোগিতা নিয়ে মোসাদ প্রধানের সঙ্গে কথা বলেছেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনাউন বিন জায়েদ আল নাহিয়ান। আলোচনায় নিরাপত্তা সহযোগিতার সম্ভাবনা এবং আঞ্চলিক উন্নয়ন ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার পর এটাই ঊর্ধ্বতন কোনো ইসরায়েলি কর্মকর্তার প্রথম প্রকাশ্য আমিরাত সফর। এদিকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ায় উপসাগরীয় আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সুযোগ আরো বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন।
ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। ফিরে এলাম বিরতির পর। করোনা ভাইরাস মহামারীর কারণে দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা আরও শিথিল করে প্রতি সপ্তাহে যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করছে চীন ও যুক্তরাষ্ট্র। মার্কিন পরিবহন বিভাগ এ তথ্য জানিয়েছে। জানা গেছে বর্তমানে চীনের 4টি যাত্রীবাহী এয়ারলাইন সপ্তাহে 4টি যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট পরিচালনা করছে। এখন তাদের ফ্লাইট সংখ্যা দ্বিগুণ করার অনুমতি দেবে মার্কিন পরিবহন বিভাগ, অর্থাৎ প্রতি সপ্তাহে চীনা এয়ারলাইনগুলো মোট 8টি রাউন্ড ট্রিপ ফ্লাইট পরিচালনা করতে পারবে। সেভাবে মার্কিন এয়ারলাইনগুলো একই অনুমতি পাবে। করোনা ভাইরাস মহামারী শুরুর পর নিজ থেকেই চীনগামী সব ফ্লাইট স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। গত 31 জানুয়ারি প্রায় সব অমার্কিন নাগরিকদের জন্য চীন থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষিদ্ধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে তাদের সান ফ্রান্সিসকো থেকে সাংহাইগামী 4টি ফ্লাইট চলাচল করবে আগামী 4 সেপ্টেম্বর থেকে। এছাড়া ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে তারাও প্রতি সপ্তাহে চীনগামী ফ্লাইট 2টি থেকে 4টিতে উন্নীত করবে। মার্কিন প্রশাসন এখনো আশা করছে চীন শীঘ্রই দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সবগুলো ফ্লাইট ফের সচল করবে। প্রয়োজনে চীন বাড়তি ফ্লাইট পরিচালনা করতে চাইলে তাতেও সম্মতি দেবে যুক্তরাষ্ট্র। চীন যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি অনুসারে দুই দেশের মধ্যে প্রতি সপ্তাহে 100টিরও বেশি ফ্লাইট চলাচলের কথা রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে গত অক্টোবরে জর্ডানের সরকারি খাতের ইতিহাসে দীর্ঘতম ধর্মঘটের আয়োজন করেছিল দেশটির বৃহত্তম শিক্ষক সংগঠন। এরপর থেকে শিক্ষকদের এ ট্রেড ইউনিয়নের উপর নেমে এসেছে সরকারি দমনপীড়ন। ইতিমধ্যে অন্তত 1000 শিক্ষককে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তাদের আইনজীবীরা। ইউনিয়নের আইনজীবীরা জানিয়েছেন গত মাসে হঠাৎ করেই দেশ জুড়ে সংগঠনটির সব শাখা সিলগালা করে দেয় পুলিশ। 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয় এর সব ধরনের কার্যক্রম। গোপন অভিযোগে গ্রেপ্তার করা হয় ট্রেড ইউনিয়নের 13 জন নির্বাচিত সদস্যকে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের আটকাতে ব্যবহার করা হয়েছে জরুরি ভিত্তিতে পাস করা করোনা নিয়ন্ত্রণ আইন। ইউনিয়নের সদস্য ও আন্দোলনকারী শিক্ষকদের গ্রেফতারের খবর প্রচার না করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে জর্ডানের গণমাধ্যমগুলোকে। জর্ডান কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তবে সৌদি আরব ও মিশরের মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় তারা তুলনামূলক বহুতত্ত্ববাদী এবং ভিন্নমতের প্রতি বেশি সহানুভূতিশীল বলে মনে করা হয়। দেশটিতে একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বিক্ষোভের অনুমতি দেওয়া হয় এবং গণমাধ্যমগুলো সরকারি নীতির সমালোচনা করতে পারে। তবে সুবিধাজনক এই অবস্থানটি দিন দিন সংকুচিত হয়ে আসছে এবং প্রতি বছরই বিনা বিচারে গ্রেফতার হওয়া লোকের সংখ্যা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারীতে অর্থনৈতিক সংকটের মুখে শিক্ষক ইউনিয়নের বিরুদ্ধে এই অভিযানের কৌশল পরিবর্তিত হয়ে আরও দমনমূলক হয়ে উঠতে পারে। $41,000 হিসাব না মেলায় বিল মরল কানাডার অর্থমন্ত্রীর পদ ছেড়ে দেয়। 24 ঘন্টা যেতে না যেতেই নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। অর্থমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত কানাডার উপপ্রধানমন্ত্রী এবং আন্তঃসরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন ফ্রিল্যান্ড। এখন থেকে অর্থমন্ত্রীর পাশাপাশি তিনি উপপ্রধানমন্ত্রীর পদেও থাকবেন। তবে প্রদেশগুলোর সঙ্গে সম্পর্কের দায়িত্বটি ডমিনিক লেভাঙ্কের হাতে তুলে দেওয়া হবে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কানাডার রিডো হলে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্ডের শপথ গ্রহণ। এর আগে গত সোমবার পদত্যাগ করেন বিল মর্নো। ওই চ্যারিটি কেলেঙ্কারির জন্য বেশ কিছুদিন ধরেই চাপে ছিলেন তিনি। সম্প্রতি দাতব্য সংস্থা ওই চ্যারিটির কাজ দেখতে বিদেশ সফরে যে ব্যয় হয়েছিল মর্নো তা পরিশোধ করেনি বলে অভিযোগ ওঠে। সোমবার এ নেতা জানান তিনি অনুধাবন করতে পেরেছেন ভ্রমণের $41,000 পরিশোধ করা হয়নি। গণমাধ্যমে দেওয়া ভাষণে মর্নো বলেন ট্রুডোর মন্ত্রিসভার দায়িত্ব পালনের জন্য তিনি আর উপযুক্ত নন, তবে ওই চ্যারিটি নিয়ে যা ঘটেছে তার জন্য পদত্যাগ করছেন না বলেও জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে শুরু হবে অনূর্ধ্ব-19 দলের ক্যাম্প। তার আগে ডাক পাওয়া 45 ক্রিকেটারের করোনা ভাইরাস পরীক্ষা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নমুনা সংগ্রহ করা হয়েছিল আরও 15 ক্রিকেটারের। তাদের পরীক্ষার ফল এসেছে, তাতে পজিটিভ হয়েছেন একজন। করোনা আক্রান্ত ওই ক্রিকেটারের নাম ইফতেকার হোসেন ইফতি। তিনি এখন আইসোলেশনে থাকবেন আর বাকিদের বিকেএসপিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার শেষ দিনের মতো 16 ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হবে। দ্বিতীয় দিনের নমুনা দেওয়া ক্রিকেটারদের মধ্যে 15 ক্রিকেটারকে সকাল 10টায় বিকেএসপিতে নিয়ে যাওয়া হয়। আর পজিটিভ হওয়া ক্রিকেটারকে আইসোলেশনে নেওয়া হয়েছে বিসিবির ব্যবস্থাপনায়। আগামী 23 আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হবে অনূর্ধ্ব-19 দলের ক্যাম্প, যা চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। এর আগেই ডাক পাওয়া 45 ক্রিকেটারের করোনা পরীক্ষা হচ্ছে 3 দিন ভাগ করে। 2 দিনে 30 ক্রিকেটার ও 12 সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়ে গেছে এরই মধ্যে। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আগস্টের শেষে আবারও বন্যার আভাস, বন্যা কবলিত মানুষের দুশ্চিন্তা। ভিসার মেয়াদ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। সমস্যা সমাধানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কাজ চলছে। সমালোচনার মুখে সিদ্ধান্ত পাল্টালো যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ, কার্যক্রমগত নীতিমালায় পরিবর্তন। আমিরাত সফরে ইসরায়েলের গোয়েন্দা প্রধান, নিরাপত্তার সহযোগিতার সম্ভাবনা এবং আঞ্চলিক উন্নয়ন ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা। চীন যুক্তরাষ্ট্রের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট দ্বিগুণ হচ্ছে। 4 সেপ্টেম্বর থেকে সান ফ্রান্সিসকো সাংহাইগামী 4টি ফ্লাইট চলাচল করবে। ধর্মঘটের জেরে জর্ডানের শিক্ষকদের ট্রেড ইউনিয়নের ওপর সরকারের দমন পীড়ন, গ্রেফতার 1000। ট্রুডোর মন্ত্রিসভায় কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর পাশাপাশি উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব। এবং অনূর্ধ্ব-19 দলে দ্বিতীয় দিনের পরীক্ষায় ইফতেকার হোসেন ইফতি করোনা পজিটিভ, রয়েছেন আইসোলেশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।